আজকে আমাদের এখানে বার্লিনে, জার্মানির একটা রাজধানী শহরে বাংলাদেশকে উপলক্ষে একটা কনফারেন্স চলছিল বিগত দুদিন। রিফ্লেক্টিং দ্য পাস্ট, ফরজিং দ্য ফিউচার। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসছেন, ইউরোপিয়ান পার্লামেন্টের অনেকে এসছেন, বাংলাদেশ থেকে সুলতানা কামাল সহ আরও অনেকে গণ্যমান্য অতিথি যারা আসেন তাদের কাছে অনেক বক্তব্য আমরা শুনলাম। সেই সুবাদে আমাদের সঙ্গে আমাদের একজন প্রবীণ মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ বেতারের প্রবক্তা, ওয়ান অফ দ্য ফাউন্ডার, আবদুল্লাহ আল ফারুক, তিনি আছেন। তিনি বহুদিন ডয়েচে ভেলেতে কাজ করেছেন, মাঝখানে ভয়েস অফ আমেরিকাতেও ছিলেন, পরবর্তীতে আবার এসে ডয়েচে ভেলেতে এসছেন। ডয়েচে ভেলে একটা রেডিও প্রোগ্রাম ছিল সেই সময়, এখন সেটার বর্ধিত কলবরে প্রকাশিত হয়, সেটা উনি বলবেন। আমার কাছে ওয়েলকাম ফারুক ভাই, আপনাকে আসসালামু আলাইকুম। এই একটা পরিবেশে পাওয়াতে আমরা খুব সুন্দর লাগছে। আপনার কাছে আমার কতগুলো জিনিস জানবার খুব আগ্রহ, কারণ আপনি হচ্ছেন স্বাধীনতা যুদ্ধের একেবারে গোড়া থেকে আছেন। ঠিক সেই পয়েন্টেই আমার কতগুলো জিনিস, আমরা ফিল্ডে যুদ্ধ করেছি, আপনারা কলমে যুদ্ধ করেছেন, মাইক্রোফোনে যুদ্ধ করেছেন। আপনি কবে বাংলাদেশ বেতার, বাংলাদেশ স্বাধীন বাংলা বেতারের সৃষ্টি কিভাবে হলো, শর্ট করে যদি আমাদেরকে একটু বলেন। প্রথমে আপনাকে ধন্যবাদ যে আমাকে কিছু বলার সুযোগ দিচ্ছেন। ছোট্ট করে বলতে গেলে যে আমি আসলে রেডিও পাকিস্তানে যোগ দিয়েছিলাম ঠিক এমএ পাশ করার পর। রেডিও পাকিস্তান চট্টগ্রামে, এটা হচ্ছে 1970। রেডিও পাকিস্তান চট্টগ্রামে আমার পোস্টিং হয় এবং আমি সেখানে জয়েন করি। তারপর তো মানে নানা ঘাত প্রতিঘাত, বুঝতেই পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় ছেড়ে আসা এক তরুণ। সেই সময়ে আমি বিভিন্ন অনুষ্ঠান করেছি রেডিও পাকিস্তান চট্টগ্রামে। আপনাদের মনে আছে যে সেই সময় প্রচণ্ড এক ঝড় হয়েছিল এবং সেই ঝড়ে লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল। 69-এ না, 70-এর শেষে, এবং বহু লোক মারা গিয়েছিল চট্টগ্রাম উপকূলের এলাকায়। তো সেই সময়ে পাকিস্তান সরকারের কোনো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বা পাকিস্তানের রাজনৈতিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কেউই দুর্গত এলাকায় এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, এবং সেটা ছিল মানে বাঙালিদের উপর একটা বড় রকমের মানসিক আঘাত যে আমরা পাকিস্তানের একটি অংশ, অথচ আমাদের এখানে মানে সাহায্য আসছে না সেভাবে। তো এই সময় আমি কিছু অনুষ্ঠান করেছি, যারা দুর্গত ছিলেন তাদের সেই আহাজারির কথা প্রতিদিন কাগজে পত্রে বেরোতো, আমি তার উপর ফিচার তৈরি করেছি, অন্যরা সেটা পাঠ করেছেন। এবং সেই সময় একটা মানসিক এক ধরনের অস্থিরতা এসেছিল যে পাকিস্তান এই যে ভূমিটা সে সম্পর্কে আগে থাকতেই ছাত্র বয়স থেকেই, যেহেতু আমি বামপন্থী রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, পাকিস্তান সম্পর্কে খুব একটা যে মোহ ছিল তা নয়। পাকিস্তান সম্পর্কে মোহটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। আর এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় এটা কিন্তু মনের উপর একটা বড় রকমের ছাপ ফেলেছে। তারপর তো আপনারা জানেন যে 7ই মার্চ ছিল, এবং 7ই মার্চের সেই বিখ্যাত ভাষণে যে কথা বলা হয়েছিল যে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবং এই যে স্বাধীনতার সংগ্রাম, এটা কিন্তু অনেককেই প্রভাবিত করেছে। তারপরে স্বাধীনতার ঘোষণা নিয়ে নানা বিতর্ক তোলার চেষ্টা হয়েছে, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের জন্য, স্বাধীন বাংলাদেশের জন্য 7ই মার্চের যে ঘোষণা, এটা একটা ঐতিহাসিক ঘোষণা, এবং সেখানেই বলে দেয়া আছে যে কি করতে হবে, কি করতে হবে না। এমনকি বেতার কর্মীদের জন্য সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্দেশনা দিয়েছিলেন যে আমাদের কথা যদি বলতে না দেওয়া হয়
তাহলে আপনারা কাজ করবেন না ইত্যাদি। তো এই সময় আমার মনে আছে আমি 25শে মার্চ রাতের বেলা অফিস থেকে আগ্রাবাদের অফিস থেকে বেরিয়েছি এবং সেই সময় হঠাৎ করে সমস্ত অন্ধকার হয়ে গেল। বন্দর থেকে পাকিস্তান সৈন্যরা আসছে শহরের দিকে ক্যান্টনমেন্ট দিকে এবং পথে সে সময় চিরাঙ্গেই ছিলেন। এবং সে সময় মানে পথে আসতে আসতে তারা রাস্তায় মারধর করছে, যে সমস্ত দোকানপাট আছে ভেঙে দিচ্ছে। এইভাবে ডেটটা কখন হবে? 25শে মার্চ। আচ্ছা, 25শে মার্চ। এটা তখন সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, আমি বাড়িতে পৌঁছালাম আমার এক বোনের বাড়িতে, আমার দুঃসম্পর্কের এক বোনের বাড়িতে আমি তখন থাকি। মনটা খুব অস্থির, স্বভাবতই কি ঘটতে চলেছে আমি জানি না। এবং রাতের বেলা শুনছি যে বাঙালি সৈনিকরাও এগিয়ে যাচ্ছে বন্দরের দিকে, এরকম অবস্থা। 25শে মার্চ সেই ভোরবেলা, মানে যখন 26শে মার্চ হয়ে গেছে প্রায় ভোরবেলার দিকে, রাত তখনও মানে অতটা ফর্সা হয়নি, মাইকে করে বলা হচ্ছে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছেন, যে ঘোষণার কথা বলা হয়ে থাকে আর কি। ওই ওয়্যারলেস মারফত পাওয়া, কিভাবে এসছে, কোথা থেকে এসছে তার সেই বিতর্কে আমি যাব না, কিন্তু সেটি পঠিত হয়েছে মাইকে করে বিভিন্ন জায়গায়। 25শে রাত্রি রাত্রি মানে তখন 26শে মার্চ হয়ে গেছে আর কি, ভোর। এবং সেটা আমি সকর্ণে শুনেছি। এবং এটা শোনার পর আমি আর অফিসে যাইনি। সকালবেলা উঠে আমাদের একটা যাওয়ার জায়গা ছিল চট্টগ্রামের একটি বিশিষ্ট বাড়ি এনায়েত বাজারে, মানে মুস্তারি লজ। বেগম মুস্তারি শফি চট্টগ্রামের একজন নারী অধিকারবাদী। উনি মেয়েদের জন্য একটি পত্রিকা বার করতেন। ওর স্বামী দন্ত চিকিৎসক ডক্টর শফি, এবং মিসেস শফির সঙ্গে আমাদের একটা মানে খুব আত্মিক সম্পর্ক ছিল। আমি ওনাকে মানে আত্মীয়ার মতোই খালা বলতাম। এবং সেই বাড়িতে বেলাল মোহাম্মদ আমাদের সিনিয়র, যার সঙ্গে আমার কলেজ বয়স থেকে পরিচয় ছিল, উনি আমাকে চিনতেন। আমাদের ওই বাড়িতে আমরা যাতায়াত করতাম। এবং বেলাল সাহেব ওই যে পত্রিকাটি বেরোতো বান্ধবী নামে, তার সহযোগী ছিলেন। তো সেখানে আমি বেলাল ভাইয়ের খোঁজে গেলাম যে কী করা যায় একটা কথা বলার জন্য। বেলাল ভাইকে পেয়ে গেলাম এবং সেখানে আরও উপস্থিত হলেন আবুল কাশেম সন্দীপ নামে আমাদের এক বন্ধু, যিনি একটি স্থানীয় কলেজের, চট্টগ্রামের ফটিকছড়ি কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। বাংলায় পাশ করেছিলেন, বাংলা লিখতেন, কবিতা লিখতেন, রেডিওতে অনুষ্ঠান করতেন, তিনিও ছিলেন। তো সেখানে আমরা জমায়েত হয়ে নানা রকমের আলোচনা হচ্ছে এবং সেখানেই কথা ওঠে যে কী করা, মানে রেডিওটা চালু করা যায় কিনা। মানে আপনারা তখনও পাকিস্তান রেডিওর যে ট্রান্সমিশন সেন্টারে, স্টুডিওতে কাজ করতেন। তখন 25শে মার্চের ওই পরে পাকিস্তান কিভাবে এই স্বাধীন বাংলার ট্রান্সমিটারটা আপনারা পেলেন? কারণ এটা তো সেটাই বলছি যে ওই 26শে মার্চেই মোটামুটি আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে চট্টগ্রাম রেডিও থেকে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তখনও নাম ঠিক হয়নি, কিন্তু আমরা কিছু প্রচার করব স্বাধীনতার সপক্ষে। তো চট্টগ্রাম বেতার কেন্দ্রের ব্রডকাস্টিং হাউস হচ্ছে শহরের ভেতরে, আর ট্রান্সমিটিং স্টেশনটা হচ্ছে শহর থেকে দূরে কালুরঘাটে। সেই সময় আমরা বুঝতে পারছি না যে কী করব, কার কাছ থেকে পরামর্শ নেব। আমরা যিনি পরিচালক ছিলেন নাজমুল আলম সাহেব, তার খোঁজ করলাম। বেলাল ভাই তাকে ফোন করার চেষ্টা করলাম, বাড়িতে নেই। পরে শোনা গেল যে তিনি সহকারী আঞ্চলিক পরিচালক সৈয়দ আব্দুল কাহার, তার বাড়িতে রয়েছেন। বেলাল ভাই তাকে ফোন করলেন এবং তিনি একটা জরুরি উপদেশ দিলেন যে বেলাল সাহেব, আপনারা যদি রেডিও চালাতেই চান তাহলে আপনারা আগ্রাবাদ ব্রডকাস্টিং হাউসে থাকবেন না, এখান থেকে করবেন না, আপনারা চলে যান কালুরঘাট ট্রান্সমিটিং স্টেশনে। কারণ পাকিস্তান আর্মি তখন আসছে, ধীরে ধীরে শহর দখল করছে। তো ফলে আপনারা আটকে পড়বেন, মানে আপনাদের
নিরাপত্তা বিঘ্নিত হবে, আপনারা কাজটা করতে পারবেন না। সঙ্গে সঙ্গে আমরা সেটা লুফে নিলাম এবং সেখান থেকে আমরা চলে গেলাম কালুরঘাটে। পরের দিন 26 না 26 সেই দিন হুম। সন্ধ্যাবেলা, হুম। মানে বিকেলের দিকে আমরা চলে গেছি আর কি। এবং 7টা কততে জানো আমার সময়টা, আমি এক্স্যাক্টলি 7:20 বা এরকম হবে, আমরা অনুষ্ঠান প্রচার শুরু হলো এবং খুব তাৎক্ষণিকভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামটা কি দিয়ে অনুষ্ঠান প্রচার করলেন? ঘোষণা দিয়ে? ঘোষণা দিয়ে, ওই যে ঘোষণা পেয়েছিলাম আমরা, সেটা একটি অনুবাদ বাংলা সাইকেল স্টাইল একটি কপি আমাদের হাতে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঘোষণাটা আমরা জানি সেটাই আপনারা? সেটাই একটা সাইকেল স্টাইল কপি আমাদের জি, দেওয়া হয়েছিল এবং ওইটাই, মানে তখন তো স্বাধীনতার ঘোষণা ছাড়া আর কি করা যাবে। জি। তো এইভাবে শুরু হলো এবং প্রথম নাম দেওয়া হয়েছিল, নাম সন্দীপই সাজেস্ট করেছিল যে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, আচ্ছা। এবং শুরুটা সন্দীপই করেছিল। তারপরে ঘোষণা আমি পড়েছি, তারপর বেলাল ভাই নিজে কিছু পড়েছেন। হ্যাঁ, তারপর আমি একটু বলি এর মাঝখানে, বেলাল মোহাম্মদের, আপনার কলিগ, তার একটা Senior বক্তব্য, জি আপনার সিনিয়র কলিগ, তার একটা বক্তব্যে আমরা পেয়েছি যে তিনি হাস্য কৌতুক ছলে জিয়াউর রহমানকে ভিজিট করে, সেই সময় জিয়াউর রহমান সেগুলো আপনি বলবেন পরে, কিন্তু কথাটা কি কতটা সত্যতা নিশ্চয়ই আমরা সেভাবেই ধরে নিয়েছি এবং জানিও তাই, আপনিও বলবেন। তাকে আপনারা অলরেডি যেটা বললেন যে সেই ঘোষণাটা আপনারা 6-7 জন অলরেডি পড়েছেন সারাটা দিন, এবং সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে সেই সময় মেজর জিয়াউর রহমানকে নিয়ে এলেন, কিভাবে কি করলেন, সে ব্যাপারে আমার একটু বেশি ইন্টারেস্ট জানবার জন্য। অবশ্যই 26 তারিখে তো অনুষ্ঠান হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা হান্নান সাহেব, যিনি দুপুরবেলা এসে একাই এসে স্থানীয় ট্রান্সমিটারে যিনি প্রকৌশলী ছিলেন তাকে দিয়ে জোর করে ট্রান্সমিটার খুলিয়ে ওই স্বাধীনতা ঘোষণাটা পাঠ করেছিলেন। কিন্তু সেটা কোনো বেতার কেন্দ্রের নাম দিয়ে নয়, উনি নিজের নামে প্রচার করেছিলেন। তো সন্ধ্যাবেলায় যখন আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মানে একটা নাম তৈরি হলো যে, এবং আমরা স্থির নিশ্চিত ছিলেন যে এটা আমরা চালিয়ে যাব যতদিন সম্ভব। তো সেখানে হান্নান সাহেব উপস্থিত হলেন হঠাৎ করে এবং উনি বললেন যে উনি পড়বেন। তো আমরা বলেছি, বেলাল ভাই বললেন হ্যাঁ নিশ্চয়ই পড়বেন। তো উনি ওনার নাম দিতে চাইলেন, আমরা বললাম না, এখন এটা গোপন বেতার কেন্দ্র, এখন এর চরিত্র, এটা একটা প্রাতিষ্ঠানিক একটা জায়গা এবং এটা একটি গোপন বেতার প্রতিষ্ঠান, তো ফলে নাম বলা যাবে না। উনি আমাদের কথা মেনে নিয়ে নাম ছাড়াই করেছেন, আমরাও কারোর নাম বলিনি। এবং কিছু তাৎক্ষণিকভাবে যুদ্ধ সংক্রান্ত কোথায় কোথায় কি হচ্ছে, প্রতিরোধ হচ্ছে, সেগুলো নিয়ে খবর করা হয়েছে। তার আগের দিন কি বলে বিবিসি, ভয়েস অফ আমেরিকা, এগুলো সব আমরা শুনে কিছু নোট করা হয়েছে। যাই হোক, ওই পর্ব তো চলে গেল। তারপর আমরা ফিরে আবার ওই এনায়েত বাজারে ফিরে গিয়েছিলাম। ফিরে যাওয়ার পর পরের দিন আবার এসেছি আমরা অনুষ্ঠান করে, কিন্তু সেই সময় আমাদের মনে হলো যে আমাদের নিরাপত্তাটা থাকছে না, মানে এটা তো একদম খোলা জায়গা, ফলে যদি কিছু সৈন্য এখানে পাওয়া যেত, তখন তো বিভিন্ন জায়গায় সৈন্যরা প্রতিরোধ করছে, বাঙালি সৈন্যরা। তো বেলাল ভাইয়ের কাছে একজন আর্মিরই একজন অফিসার, তিনি বললেন যে আমি তো এখন যেতে পারবো না, আপনি বরং, খুব সম্ভবত রফিকুল ইসলাম, উনি তখন মেজর কিন্তু জিয়াউর রহমানের জুনিয়র ছিলেন, উনি বললেন যে পটিয়াতে, আগরতলা কি বলে, কালুরঘাট পেরিয়ে পটিয়া এলাকায় জিয়াউর রহমান সাহেব, মেজর জিয়াউর রহমান সাহেব, উনি সৈন্য নিয়ে অবস্থান করছেন, আপনারা ওর সঙ্গে দেখা করেন। তো বেলাল ভাই ওর কাছে গিয়েছিলেন। তখন কিন্তু উনি আসবেন এসব কোনো কিছু ঠিক নেই। বেলাল ভাই সৈন্য চেয়েছিল নিরাপত্তার জন্য, পাহারা দেবার জন্য, এবং উনি এক ট্রাক সৈন্য পাঠিয়েছিলেন এবং সেটা 30 তারিখ পর্যন্ত ওরা ওখানেই ছিল। 30-এ মার্চ করল। তখন বেলাল ভাই যে আপনি তো একজন সিনিয়র কি বলে বাঙালি অফিসার, আপনি যদি কিছু বলতে চান আসুন। উনি এলেন আমাদের সঙ্গে
উনি বেলাল ভাইয়ের সঙ্গে এলেন এবং সেখানে বসে বেলাল ভাই ওনাকে বললেন যে আপনি কিছু বলুন। আপনি ওই যে বক্তব্যটা আপনারা বিগত 24 ঘন্টা ধরে পড়েছেন, সেটা ছাড়াও ওনাকে রিকোয়েস্ট করা হলো আপনি কিছু বলুন। আপনি একজন সিনিয়র হিসেবে যেহেতু আপনি প্রতিরোধ শুরু করেছেন পাকিস্তানের বিরুদ্ধে, তার ফলে আপনি কিছু বলুন। সেখানেই উনি বলেছিলেন যে মেজর সাহেব আপনি তো একমাত্র মেজর, আমরা তো সব মাইনার। এই ধরনের একটা কথা প্রচলিত আছে। জি, ওনার স্বভাব সিদ্ধ মানে রসিক কৌতুক ছলে। এবং উনি কিছু মনেও করেন, উনি রাজি হয়েছেন। তখন মুসাবিদা করা হলো যে কি লেখা হবে। উনি লিখলেন ইংরেজিতে, আই মেজর জিয়া hereby declare independence on behalf, এটা কিন্তু ছিল, on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেটা ইদানিং আবার আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ইয়েতে, 71 টেলিভিশনে একটা স্লোগানে, একটা স্পটে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ বলুন। এখানে একটু একটা কথা বলে নিই। সেখানে আপনারা যে বাংলা ভার্সনটা পড়েছেন সবাই বিগত 24 ঘন্টা ধরে, জিয়াউর রহমান সেটাতে ইংরেজিতে ট্রান্সলেট করলেন কি জন্যে? ইংরেজিতে ট্রান্সলেট, আচ্ছা, উনি ইংরেজিতেই একটা বক্তব্য লিখলেন, একটা ওনার দিক থেকে একটা বক্তব্য প্রচার করেছেন এবং সেখানে স্পষ্ট হয়েছিল অন বিহাফ অফ গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা। এবং শেষে উনি জয় বাংলা বলে শেষ করেছেন। এটা হলো 27 তারিখে। 27 তারিখে আপনার ঠিক মনে আছে? মনে আছে কি? আমি তো ছিলাম না, সেটাই বলছি বারবার। উনি বলছেন আমি দাঁড়িয়েছি এবং 27 মার্চ। এবং ওর যে বক্তব্য উনি যেটা লিখেছিলেন, যেটা পড়েছিলেন, তার বাংলা করা হয়েছে। বেলাল ভাইকে সাহায্য করেছিলেন প্রফেসর মমতাজউদ্দিন আহমদ, উনিও ছিলেন। এবং সেই অনুবাদটা আমার কণ্ঠে একাধিকবার গেছে, যে কণ্ঠটা মানে যে বক্তব্যটা সেটা আমার কণ্ঠে একাধিকবার গেছে। জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন শমশের মুবিন চৌধুরী, সেই সময় উনি লেফটেন্যান্ট ছিলেন বোধহয়। সেই সময় তিনি লেফটেন্যান্ট ছিলেন, তরুণ লেফটেন্যান্ট। উনিও পড়েছেন, উনি ইংরেজিটা পড়েছেন, বাংলাটা বেশিরভাগ ক্ষেত্রে আমার কণ্ঠে গেছে। এই হলো সেদিন। তার মানে আমরা যে ফ্যাক্টগুলো শুনি বিভিন্ন জায়গা থেকে, যে 25-26 তারিখে, 25-এর রাত্রে আপনারা এলেন কালুরঘাটে, তারপরে সারাদিন 26-এ সেই ঘোষণা পড়লেন, বিভিন্নভাবে কল্পনা করা হলো কি নাম হবে ইত্যাদি আর কি। প্রথম যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উৎস, সেখানে আপনি বর্ণনা করলেন। তারপরে আমি দেখতে পাচ্ছি যে 27 মার্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে যে প্রাতিষ্ঠানিক সেটা 26 সন্ধ্যা। তো 27-এর ঘটনা একটু আগে যেটা বললেন সেটা হচ্ছে 27 মার্চের ঘটনা। সেটা এখনো একটা কন্ট্রোভার্সিয়াল পজিশনে বাংলাদেশে। কোনো কারণ নেই, কারণ কন্ট্রোভার্সি তৈরি করা হয়েছে। আপনি যদি জিয়াউর রহমান সাহেবের বিভিন্ন সময়ে দেয়া বক্তব্য বা বিভিন্ন সময়ে লেখা, সেগুলো যদি দেখেন, তিনি কোথাও কিন্তু দাবি করেন যে তিনি 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করেছেন। কারণ তিনি করবার কে? তিনি তো করতে পারেন না। 7ই মার্চের নায়ক তো জিয়াউর রহমান সাহেব, 7ই মার্চের অবিসংবাদী নায়ক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছু জানলাম। অর্থাৎ আমি এখন ধরে মানে আর একবার কনফার্ম হলাম আপনার মুখে, যেহেতু আপনি নিজেও সেই সময়ের একজন প্রতিষ্ঠাতা। যারা বলার চেষ্টা করে যে 27 মার্চের আগেই 26 মার্চ জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা করেছেন, তারা একেবারেই সত্য বলে না। এটা সর্বৈব মিথ্যা, এটা হতে পারে না। এবং সবচেয়ে যেটা বড় কথা, জিয়াউর রহমান সাহেব নিজে কখনো এই দাবি করেননি, কোনো লেখায় নয়, তার নিজের কোনো বক্তব্যে নয়। এগুলো তার মৃত্যুর, তিনি নিহত হবার অনেক পরে হয়েছে। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ। একটা চা নিয়ে আসি।